নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে যে ক্লাসটা আমি নিতে চলেছি খুবই ইম্পর্টেন্ট ক্লাস। তোমাদের প্রিভিয়াস যারা আমার ডুয়েস ডিরেক্টেড ক্লাস দেখেছো, তো এটা বলতে পারো ডুয়েস ডিরেক্টেরই। তো এটার জাস্ট আমি নামটা দিয়েছি, দেখো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। কি? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তো হোয়াট ইজ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আমরা জানবো। আমি তোমাদের বলেই থাকি যে ডেফিনেশনই কিন্তু সব কিছু, সমস্ত কিছুর সংজ্ঞা যদি বোঝো তুমি সেটা কি বলতে চাইছে, তাহলেই কিন্তু অর্ধেক কাজ হয়ে যায় বা জিনিসটা অনেক হালকা হয়ে যায়। ঠিক আছে, মনের মধ্যে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, সমস্ত কিছু মনে রাখবে, কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার। হ্যাঁ, মুখস্থ জিনিস এগুলো কিন্তু নয়, গ্রামার মুখস্থ জিনিস নয়, বারবার বলছি। হ্যাঁ, বুঝতে হবে ভালো করে। হ্যাঁ, তো যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখোনি অবশ্যই একদম প্লে লিস্টে যাও, প্লে লিস্টে গিয়ে সব পেয়ে যাবে, পরপর সব ওখানে আছে। একদম আমি বলবো যারা একটু নিজেদেরকে দুর্বল মনে করো, আমি যদিও কাউকে কাঁচা মনে করি না, কেউ যদি একদম দৃঢ় মানসিকতা নিয়ে নামে সে ইংরাজি শিখেই ছাড়বে, হয়তো সেই সুযোগ পায়নি শেখার, এটা হতে পারে। কিন্তু সিলেবাস দেখো, তোমাদের বলেছি সিলেবাসটা সব ধরনের স্টুডেন্টসদের কথা মাথায় রেখেই করা হয়। তাহলে কেন সবাই পারবে না, তাই না? তো সবাই পারবে, চেষ্টা করো। কেউ একবারে পারবে, কেউ দুবারে বুঝবে, কেউ পাঁচবারে বুঝতে পারে। হাতের পাঁচটা আঙুল সমান হয় না, তাই না? তো প্লে লিস্ট লক্ষ্য করো, অবশ্যই আগের ক্লাসগুলো সকলের দেখা উচিত। যারা একটু গ্রামারে আন্ডারস্ট্যান্ডিং আছে তারা হয়তো ডাইরেক্ট এটা দেখলে বুঝতে পারবে, ধরতেও পারবে তাড়াতাড়ি। এবং আমি কিন্তু এই ক্লাস যে নিচ্ছি সব ধরনের স্টুডেন্টসদের কথা মাথায় রেখেই নিচ্ছি, যাতে সবাই বুঝতে পারে। যদি ওই ক্লাস নাও দেখে থাকে তাও যাতে বুঝতে পারে সহজ বুদ্ধিতে, সেই রকম ব্যবস্থা আমি করেছি, সেরকমভাবেই ক্লাসটা নেব। এবং ডুয়াস ডিরেক্টেডে তোমরা দেখেছো যে আমার এই 5টা জাস্ট ডুয়াস ডিরেক্টেড ছিল, সেটা 5টা ক্লাস লেগেছে, কারণ সব ধরনের স্টুডেন্টসদের কথা মাথায় রেখে আমি সহজ বুদ্ধিতে এই ক্লাসটা আলোচনা করেছি, যাতে সবাই বুঝতে পারে, সবাই পারে, প্র্যাকটিসও করতে পারে, ওই টাইপের প্যাটার্নটাকে বুঝতে হবে কিন্তু। হ্যাঁ, তো এটা ওই ডুয়াস ডিরেক্টেডই নাম, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে একই জিনিস, ডুয়াস ডিরেক্টেডও যা। ওটা ডুয়াস ডিরেক্টেড মানে করো, যেরকম নির্দেশ করা হচ্ছে তার ব্র্যাকেটে যেরকমভাবে বলে দেওয়া হয় প্রশ্ন, তোমরা জানো পরীক্ষায় আসে, ওটাকে ডুয়াস ডিরেক্টেড বলে। আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি জিনিস বোঝো। তো হোয়াট ইজ ট্রান্সফরমেশন? ট্রান্সফরমেশন মানে হচ্ছে রূপান্তর, কনভার্ট করা। কোনো একটা বাক্যকে, সেন্টেন্সেস বলেছে না, অফ সেন্টেন্সেস, তো বাক্যকে রূপান্তর করা মানে চেঞ্জ করা আর কি, রূপান্তরণ করা যেটাকে বলে, বুঝতে পারলে? তো বাক্যটাকে চেঞ্জ করা, অন্য কোনো বাক্যে হতে পারে বা অন্য কোনোভাবে পরিবর্তন করা। কিন্তু মনে রাখবে ট্রান্সফরমেশনে তোমাকে মাথায় রাখতে হবে সেন্টেন্স তো চেঞ্জ হবে, রূপান্তরকরণ হবে, কিন্তু উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, উইদাউট চেঞ্জিং ইটস সেন্স। এর অর্থ পরিবর্তন না করে, এটা যেন মাথায় রাখে। অর্থ পরিবর্তন হয়ে গেলে মানে মিনিং চেঞ্জ হয়ে গেলে সেটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হয়েও কাটা হয়ে যাবে। ঠিক আছে, অর্থ এক থাকতে হবে। আমি ডুয়াস ডিরেক্টেডের ক্লাসে নিয়েছি, ওগুলো সবই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস দেখেছো। ওখানে সিঙ্গেল সেন্টেন্স ছিল, ক্লাস না দেখতে হলে ওগুলো অবশ্যই দেখো। সিঙ্গেল সেন্টেন্স আমি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড 3টে বাক্যেই করে দেখিয়েছি। তারপরে ডিগ্রি ছিল, পার্টস অফ স্পিচ ছিল, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, সেটাও করে দেখিয়েছি। তারপরে ভয়েস ছিল, ন্যারেশন ছিল। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অর্থ হচ্ছে একটা বাক্যের ফর্ম চেঞ্জ করে, রূপ চেহারা চেঞ্জ করে, বা একটা বাক্যের বিভিন্ন ওয়ার্ডের রূপ পরিবর্তন করে বাক্যটার অর্থ যাতে চেঞ্জ না হয় সেটাও লক্ষ্য রেখে বাক্যটাকে চেঞ্জ করা। ঠিক আছে, মানে ওয়ার্ড বা ফর্ম চেঞ্জ হবে কিন্তু মিনিং চেঞ্জ হবে না, বুঝতে পারছি? ওয়ার্ড বা ফর্ম চেঞ্জ হতে পারে বাক্যটার, কিন্তু অর্থের পরিবর্তন হবে না। এটাকেই বলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এগুলো কিসের কিসের উপরে হতে পারে? বেসিক লেভেলে শিখিয়েছি বাক্য 5 প্রকারের, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এসব শিখিয়েছি, তাই না? 5 প্রকারের। ওই অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটিভ বাক্য দিতে পারে, এক্সক্লামেটিভ থেকে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ থেকে ইম্পারেটিভ, এরকম। ঠিক আছে, শুধু এই চেঞ্জ নয়, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, এই চেঞ্জ দিতে পারে। যে কোনো ডুয়াস ডিরেক্টেড নো সুনার দ্যানের ব্যবহার, সেটা থেকে অ্যাজ সুন অ্যাজের ব্যবহার, অ্যাজ সুন অ্যাজে চেঞ্জ করো মানে কি? অ্যাজ সুন অ্যাজ থেকে নো সুনার করবো, যেটা আজকে আমি দিয়েছি। অ্যাজ সুন অ্যাজ থেকে নো সুনার করবো মানে কি? নেগেটিভ করবো মানে কি? ওয়ার্ডের পরিবর্তন হচ্ছে না কিছু, মানে বাক্যটার ফরম্যাট চেঞ্জ হচ্ছে না, কিন্তু অর্থ পরিবর্তন হয়। যারা শিখেছো তারা জানো হয় না। তো কিভাবে হয় না, কেন হবে না, সব বুঝতে পারবে। কেন অর্থ কেন চেঞ্জ করবো? তাহলে তো বাক্যটার মিনিং মানে অন্যরকম হয়ে যাবে, তাই না? অর্থ পরিবর্তন, সে ভয়েস চেঞ্জ হোক, ভয়েস চেঞ্জ হোক, তোমরা যে শিখেছো, আমি শিখিয়েছি, সে ভয়েস চেঞ্জ। আমি বললাম সে ফুটবল খেলে,
ফুটবল খেলা হয় তার দ্বারা, হি প্লেস ফুটবল, ফুটবল ইজ প্লেড বাই হিম। তো এইখানে অর্থ পরিবর্তন হয়েছে? অর্থ পরিবর্তন হয়নি, বাক্যের কিছু ওয়ার্ডের অদল বদল হয়েছে, চেঞ্জ হয়েছে, যেটাকে ফর্ম চেঞ্জ হয়েছে, ওখানে তো ভার্বেরই ফর্ম চেঞ্জ। তবে ন্যারেশন দেখো, ডাইরেক্ট ইনডাইরেক্ট দু প্রকারের ন্যারেশন আছে, তো সেখানে কি অর্থ পরিবর্তন হয়? বাক্যটাকে অন্যভাবে বলা হচ্ছে, ডাইরেক্টটাকে ইনডাইরেক্ট করা হচ্ছে, সেখানে কিছু বাক্যের চেহারা মানে ওয়ার্ডের চেঞ্জ হচ্ছে, ফর্ম চেঞ্জ হচ্ছে, কিন্তু মিনিং সেম থাকবে। এবং প্রত্যেকটা রুলস আলাদা, ন্যারেশনের রুল আলাদা, ভয়েসের রুল আলাদা, ডিগ্রির রুল আলাদা, ডিগ্রিও চেঞ্জও তাই। পজিটিভ থেকে কম্পারেটিভ করবো বা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ যাই করি না কেন, ডিগ্রি চেঞ্জ, মানে এক থাকবে। আমি ডিগ্রির ক্লাসে খুব শীঘ্রই নেবো, প্লেলিস্টে লক্ষ্য রাখবে, আপলোড করলেই পেয়ে যাবে। মানে এক থাকবে, ফর্ম চেঞ্জ হবে, ওয়ার্ড চেঞ্জ হবে, এটাকেই বলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। কিছু বুঝতে অসুবিধা আছে আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে? এবার এর ভ্যারাইটি ইউসেস তোমাদের শিখতে হবে, ঠিক আছে? তারপরে ধরো টু এর যে ব্যবহার, অমিট টু যেটাকে বলে, টি ডবল টু একটা, তারপরে অ্যাডজেক্টিভ বসে, তারপরে টিও টু এর ব্যবহার, প্রিপোজিশন ইনফিনিটিভ ব্যবহার আছে, তো ওটাকে উঠি আমরা সো ডট ডট ড্যাটের ব্যবহার আনি, ওটাও ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ওখানেও বাক্য পরিবর্তন না করে চেঞ্জ, ঠিক আছে? তারপরে যে কোনো কিছু নান বাটের ব্যবহার, প্রচুর ব্যবহার আছে, কিন্তু করাতেই থাকবো। আমি বলেছি প্রত্যেক দিন একটা করে প্র্যাকটিস সেট আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তো তোমরা আমার এই চ্যানেলটাকে নিয়মিত ফলো করো এবং সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে সবাই নিজেদের সাথে, তোমাদের সাথে সাথে সকলেই উপকৃত হয়। আমি যদি কিছু জনকে শেখাতে পারি তো অবশ্যই নিজের ভালো লাগে, একটা সন্তুষ্টি আসে। তো সেখানে যদি সংখ্যা বেশি হয়, মানে আমি তো স্টুডেন্টস ধরো আমার যারা আছে তারা তো আমার কাছে পড়ছেই, তো এই স্টুডেন্টসদের আমি কিছু শেখাতে পেরে যেমনি আনন্দ পাই, তো এখানে আমার কিছু সীমিত জন আছে। কিন্তু অনলাইনে কী হয়, অনলাইনে তো বুঝতেই পারছো এর কোনো মানে অসীম যেটাকে বলে, তাই না? এখানে চুচুড়া বা চন্দননগর বা আশেপাশের ব্র্যান্ডেল এই স্টুডেন্টসরা আমার কাছে পড়ে, কিন্তু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি সারা বলতে পারো ওয়েস্ট বেঙ্গলেই স্টুডেন্টসদের কাছে পৌঁছাতে পারি। যারাই ইংরাজি গ্রামার শিখতে চায়, সে যেই হোক না কেন, সে যে ক্লাসেই পড়ুক না কেন, সে কোনো কম্পিটিটিভ এক্সাম দিক না কেন, তাদের জন্যই আমাদের এই চ্যানেল, ঠিক আছে? তো তোমরাও এটা শেয়ার করো বন্ধুদের মধ্যে, বা যেই তোমাদের আর চেনা পরিচিত থাকুক না কেন, যারা গ্রামার শিখতে চায় বা গ্রামার শেখা প্রয়োজন। কারণ তোমাদের বলেইছি আমি, ইংলিশ গ্রামারের শেখানোর মানে সবাই ঠিকঠাক টিচিং পায় না সবসময়, ঠিক আছে? মানে ইংরাজি তো পড়তে যায়, কিন্তু ইংরাজি বাক্য নিজের থেকে একটা লিখতে পারে না। আর সেটাই যদি না হয় সঠিকভাবে, যদি নির্ভুলভাবে একটা ইংরাজিতে বাক্যই লিখতে না পারলে, তাহলে আর ইংরাজি কী শেখা হলো? তো ইংরাজি তোমাদের শেখানোর জন্য আমি এখানে আছি, এবং তোমাদের স্পোকেন ইংলিশও শেখাবো আমি বলেছি। তো প্লেলিস্ট লক্ষ্য রাখো, একের পর এক সমস্ত কিছুই আমি আপলোড করতে থাকবো, ঠিক আছে? রোজ মিনিমাম একটা করে ক্লাস তো নেবই। এবং তোমাদের আমি কি কি সিলেবাস, পুরো গ্রামারের কি কি উপরে ক্লাস নেব পরপর বা একের পর এক নিতে থাকবো, সেটার উপরেও আমি একটা ভিডিও আপলোড করে দেবো। তোমরা সিলেবাসটা দেখতে পারবে যে কীভাবে আমি সব কিছু জিনিস কীভাবে কভার করব, ঠিক আছে? তাতে ইন্টারেস্টও তোমাদের আসবে এবং বুঝতে পারবে যে কী কী স্যার পড়াবে। তো চলো আজকে শুরু করি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ডেফিনেশন আশা করি বুঝতে অসুবিধার কারুর কথা নয়, বুঝিয়ে দিলাম। কোনো রকম বাক্যের অর্থর পরিবর্তন না করে বাক্যের ফর্মের পরিবর্তন হতে পারে, বাক্যের ওয়ার্ডের পরিবর্তন হতে পারে, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন দেখো, বলছে দেখো, হাউ চার্মিং ইট ইজ। কি বলছে? হাউ চার্মিং ইট ইজ, কতটাই না আকর্ষণীয় এটা। বাক্যটা কিসে আছে? এক্সক্লামেশন সাইন আছে, মানে বিস্ময়বোধক বাক্য আছে। পাঁচটা বাক্য যে শিখেছি, বিস্ময়বোধক সবই এক্সক্লামেটরি, অপটেটিভ, অ্যাসার্টিভ, তার মধ্যে এটা এক্সক্লামেটরিতে পড়ছে। তো তোমাকে ধরো আমি বাক্যটা দিলাম অ্যাসার্টিভে চেঞ্জ করতে হবে। এটার প্রশ্নটা স্টেটমেন্ট হিসেবেও আসতে পারে, ঠিক আছে? টার্ন ইনটু স্টেটমেন্ট, একই জিনিস কিন্তু। স্টেটমেন্ট মানে বিবৃতি, বিবৃতিমূলক বাক্য বা বর্ণনামূলক বাক্য, কর্তার সম্বন্ধে যা কিছু বর্ণনা করা বোঝায় বর্ণনামূলক বাক্য। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি তোমাকে চেঞ্জ করতে দেয় এই এক্সক্লামেটরি বাক্যটা, তুমি কি করবে? অর্থ চেঞ্জ না করে করতে হবে। বাংলাটা আগে বুঝি, হ্যাঁ, বাংলাটা হেল্পফুল হবে। দেখো কতটাই না আকর্ষণীয় এটা, হাউ চার্মিং ইট ইজ। আর এক্সক্লামেটরি বাক্যে তো একটা সাডেন ইমোশন, হঠাৎ একটা আবেগ কাজ করে। সে দুঃখের হতে পারে, আনন্দের হতে পারে, অবাক হয়ে যাওয়ার হতে পারে। তো এখানে দেখো একটা সারপ্রাইজ বোঝাচ্ছে, তাই না? হাউ চার্মিং ইট ইজ, কতটাই না আকর্ষণীয় এটা। তো অ্যাসার্টিভ বর্ণনামূলক বাক্যে তো এই আবেগটা থাকবে না, এই তীব্র আবেগ, হঠাৎ আবেগটা থাকবে, তাহলে তো সেটা এক্সক্লামেটরি বাক্য হয়ে গেল। তাহলে মিনিং এক রাখতে হবে, আবার
এই আবেগটা পুরোপুরি চলে গেলেও হবে না, তাহলে কী করবো? তার জন্য একটা সহজ বুদ্ধি বলে দিচ্ছি, মনে রেখে দেবে, মানে খুবই একটা সহজ বুদ্ধি, এটা গ্রামার বইতেও পাবে না, ভালো করে শোনো। যদি বাক্যটাতে অ্যাডজেক্টিভ দেখো, ইন জেনারেল ব্যবহারটা বলছে, হ্যাঁ সাধারণত এটাই হয়, যদি এক্সক্লামেটরি বাক্যে অ্যাডজেক্টিভ থাকে তার আগে ওই আবেগের সমতাটা আনার জন্য, মানে মিনিং অর্থ আর কি সেম রাখার জন্য ওই অ্যাডজেক্টিভের আগে ভেরি বসবে। অ্যাডজেক্টিভ কাকে বলে নিশ্চয়ই বুঝতে অসুবিধার কথা না, যার বুঝতে অসুবিধা আছে যদি ক্লাস আমার আগে না দেখে থাকো, পার্টস অফ স্পিচের ক্লাসে অ্যাডজেক্টিভ পেয়ে যাবে, বুঝে নেবে। অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে বোঝায়, ডিসক্রাইব করে। তো চার্মিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে রয়েছে। তো যদি অ্যাডজেক্টিভ থাকে তার আগে ভেরি আনলে অ্যাসার্টিভ বাক্যে তবে মিনিং সেম থাকবে, ওই আবেগের সমতাটা থাকবে, অথচ ওটা অ্যাসার্টিভ বাক্য হয়ে যাবে, এক্সক্লামেটরি দরকার হবে না, মানে এক্সক্লামেটরি আর হবে না, ভেরি আনলেই হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমরা সেরকমভাবে করবো। আর অ্যাসার্টিভ বাক্যে জানি আমরা জেনারেল বাক্য গঠনের নিয়ম হচ্ছে আগে কর্তা তারপরে ক্রিয়া, তো আনবো এখানে কর্তা, এটা ইন্ট্রোডাক্টরি ইট আছে, ইন্ট্রোডাক্টরি ইট গিয়ারের ব্যবহারও আমি শেখাবো, ক্লাস নেবো পরে। দেখো, ইট ইজ ভেরি চার্মিং, বলতে পারি ইট ইজ ভেরি চার্মিং, এটা হলো খুব আকর্ষণীয়। তাহলে দেখো এখানে সেই হঠাৎ আবেগ বোঝাচ্ছে না, সাডেন ইমোশন বোঝাচ্ছে না, কিন্তু মিনিং এক থাকছে না, কতটাই না আকর্ষণীয়, এটা খুব আকর্ষণীয়। দেখো ওই হঠাৎ আবেগ না বুঝিও মিনিং সেম রাখা গেল কিনা শুধুমাত্র এই ভেরি এই ওয়ার্ডটা এনে হলো। এটা অ্যাডজেক্টিভ আছে, চার্মিংটা কিভাবে বার করবো অ্যাডজেক্টিভ, দেখো আকর্ষণীয় কোনটা, এটা এটা একটা কোনো বস্তু আছে, সে যে বস্তুই হোক সেটা খুব আকর্ষণীয় দেখতে। তো চার্মিংটা এই প্রোনাউন, ইট একটা প্রোনাউন, ইট কোনো বস্তুকে বোঝাচ্ছে, তো এই প্রোনাউনটাকে নাউনকে যে কোয়ালিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলে। এটা বার করে নিলাম অ্যাডজেক্টিভ, কীভাবে পার্টস অফ স্পিচ বার করবো বোঝাতে পারছি, পার্টস অফ স্পিচ বার করা শিখতে হবে, ডিকশনারি দেখতে হবে, এই নিয়ে কুড়েমি করলে হবে না কিন্তু, হ্যাঁ ডিকশনারিতে মিনিংও দেখতে হবে, ভালো একটা ডিকশনারি কিনবে, ডিকশনারি অবশ্যই দেখা দরকার, কনসাল্ট করা দরকার, তবে শব্দ ভান্ডার বাড়বে, শব্দের প্রতি কমান্ড বাড়বে। আর ব্র্যাকেটে পার্টস অফ স্পিচ শর্টে লেখা থাকে, এ ফর অ্যাডজেক্টিভ, এন ফর নাউন, ভি ফর ভার্ব, এরকম লেখা থাকে, ঠিক আছে। তো এবার এইটা কোন পার্টস অফ স্পিচ কী করে বার করবো, দেখো ভেরি চার্মিং, খুব আকর্ষণীয়, তাহলে চার্মিংটা তো আমি বার করে নিয়েছি এ মানে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভকে যে ওয়ার্ড বোঝাবে তাকে কি বলবো শিখেছি না, যে ওয়ার্ড ভার্বকে কোয়ালিফাই করে, যে ওয়ার্ড অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে, যে ওয়ার্ড অ্যাডভার্বকে কোয়ালিফাই করে তাকে অ্যাডভার্বই বলে, শিখেছি তো। তাহলে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, কীভাবে বার করে বোঝা গেল। তাহলে এটা এডি শর্টে লিখতে পারি, এডি ফর অ্যাডভার্ব, এ ফর অ্যাডজেক্টিভ। আর ইজ তো ভার্ব সবাই জানো, এটা প্রোনাউন, পিআরওএন, এরকম ভাবে পার্টস অফ স্পিচ অ্যানালাইজ বিশ্লেষণ করতে পারবে, যা কিছু করবে ভার্ব খুঁজে বার করো, কোনটা টেন্সের গঠনের ভার্ব, সেটা ফাইনাল ভার্ব, কোনটা কোন পার্টস অফ স্পিচ, একটা ওয়ার্ডের সাথে অন্য ওয়ার্ডের রিলেশন কি আছে, প্রিপোজিশনগুলো বোঝা, প্রিপোজিশন শুধু গ্রামার বইতে বললেই হবে না বা মানে বুঝলেই হবে না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো পড়তেই হবে, বলেছি প্রিপোজিশনের ক্লাসে। তার সাথে সাথে যে কোনো কিছু ইংরাজি যখনই পড়বে না, সে টেক্সট পড়ো, ইংলিশ নিউজ পেপার পড়ো, যাই পড়ো, সেখানে ব্যবহারটা লক্ষ্য করার চেষ্টা করবে, আর পার্টস অফ স্পিচগুলো বোঝার চেষ্টা করবে, তাতে দেখে অনেক কাজে যাবে। এগুলো ইউসেজ, ব্যবহার, শুধু গ্রামার, বিশেষ গ্রামারের ডেপথ রেখে, মানে গ্রামারের সমস্ত কিছু ক্লিয়ার রেখেও না ইংরাজি ভাষাতে বিশেষ দক্ষতা অর্জন করা যায় না যদি না ব্যবহার সম্বন্ধে তুমি অবগত হও। ব্যবহার কিন্তু ইউসেজ, যেটাকে বলবো ইউসেজের উপরে আমি ক্লাস নেবো, ইউসেজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে হাউ চার্মিং ইট ইজ, এটা কি হলো, ইট ইজ ভেরি চার্মিং, এটা হলো খুব আকর্ষণীয়। ক্লিয়ার হয়েছে, মিনিং আছে। আচ্ছা, আরেকটা তোমাদের প্রশ্ন থাকতে পারে, স্যার অ্যাডজেক্টিভ থাকলে তার আগে তো ভেরি হবে, আর যদি নাউন থাকে, আমি করাবো এইসব সবই, একদিনে তো সম্ভব না সবই করাবো, তাও বলে দিচ্ছি প্রসঙ্গে যখন এলো, নাউনের আগে গ্রেড বসে সাধারণত, তবে আবেগের সমতাটা থাকে এবং অ্যাসার্টিভ হয়ে যায়, ঠিক আছে। নাউনের আগে গিয়ে গ্রেড আর অ্যাডজেক্টিভের আগে ভেরি। তো ক্লিয়ার হয়েছে, এটা আমি মুছে দিচ্ছি যাতে, আচ্ছা এটা লিখে নেবে তোমরা, হ্যাঁ স্ক্রিনশট করে নেবে, লিখে নেবে, ঠিক আছে। আচ্ছা এরপরে আমি তিনেরটা দেখো বলি, দেখো তিনেরটা ডিগ্রি চেঞ্জ, আমি অলরেডি ডুয়াস ডিরেক্টেডের যে সেকশন ওখানে গিয়ে দেখবে, অলরেডি ডিগ্রি চেঞ্জ একটা ক্লাস নিয়েছিলাম, সেটার উপরেই আছে এটা, যদিও থার্ড টাইপ। আমি বলেছিলাম ডিগ্রি মানে হচ্ছে মাত্রা, ডিগ্রি চেঞ্জ হচ্ছে সেই অ্যাডজেক্টিভ, সাধারণত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বারি, মানে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বারি ডিগ্রি চেঞ্জ হয়, সাধারণত অ্যাডজেক্টিভেরই পরীক্ষায় আসে, ওটারই আগে জানতে হবে, ঠিক আছে। তো তিনটে টাইপের ডিগ্রি চেঞ্জ হয়, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ তো আছে, ঠিক আছে। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এই তিন প্রকারের তো ডিগ্রি আছে। আমি বলতে চাইছি এই যে ডিগ্রি চেঞ্জটা হয় না, এই ডিগ্রি চেঞ্জের তিনটে রুল আছে, রুল ফর্মুলা বলছে রুল, ঠিক আছে। তিনটে ডিগ্রি তো আছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, আর তিনটে রুলও আছে, ফর্মুলা।
তো আমি যেটা আগে করিয়েছি ডুয়াস ডিরেক্টেড ক্লাসে, ওটা রুল নাম্বার 3, ঠিক আছে? থার্ড রুলের মধ্যে পড়ছে। কি বলেছিলাম সেখানে? যে একের সাথে একের তুলনা, একটা ক্যাটাগরির সাথে একটা ক্যাটাগরির তুলনা, সেটা ভিন্ন ক্যাটাগরি হতে পারে, মানে মানুষের সাথে কোনো মানে হিউম্যানের সাথে অ্যানিম্যালের তুলনাও হতে পারে, ঠিক আছে? যেটা রুল 1 রুল 2-তে সম্ভব না, ওখানে একের সাথে বহুর তুলনা কিন্তু সেম ক্যাটাগরি। আমি রুল 1-এর উপরেও এক্সাম্পল দিলে ক্লাস যখন নেব, ট্রান্সফরমেশনের সেন্টেন্সের মধ্যে হোক বা ডুয়াস ডিরেক্টেডের মধ্যে হোক বা ডিগ্রি চেঞ্জের থিওরি ক্লাস যখন নেব, বেসিক ক্লাস, সেখানে সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সবই বুঝতে পারবে। প্লে লিস্টটা লক্ষ্য রাখবে, আপলোড করলেই পেয়ে যাবে। তো রুল 3-তে এইটুকু মনে রাখো, একের সাথে একের তুলনা। দেখো এখানে হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ ইউ, সে একজন, এটা মানুষ, একজন ইউ একজন মানুষ, মানে এটা সেম ক্যাটাগরি কিন্তু ভিন্ন ক্যাটাগরি হতে পারে, বুঝে গেল? মানুষের সাথে পশুর তুলনা হতে পারে, বললাম এটা রুল 3-তেই সম্ভব, রুল 1 রুল 2-তে হবে না কিন্তু। তো সে তোমার মতো স্ট্রং। আর অ্যাজ অ্যাজ থাকলে শিখিয়েছি না পজিটিভ ডিগ্রি, অ্যাজ অ্যাজ এর মাঝখানে অ্যাডজেক্টিভের বেস ফর্ম বসে, বেস ফর্ম মানে যেটা পজিটিভ ডিগ্রি বলে, পজিটিভ ফর্ম, বা সো অ্যাজ এর মাঝখানেও বসতে পারে, ঠিক আছে? তো এখানে তার সাথে তোমার তুলনা হচ্ছে, সে হয় তোমার মতো শক্তিশালী। তাহলে দেখো একের সাথে একের তুলনা। এবার এই ডিগ্রিটা চেঞ্জ করবো কি করে? আমি বলেছিলাম আর একটা রুল 3 সুপারলেটিভ ডিগ্রি হয় না, ঠিক আছে? কারণ একের সাথে একের তুলনা, এটা একের সাথে বহুর তুলনা নয়, যেটা রুল 1 রুল 2-তে হবে, ঠিক আছে? উদাহরণ আমি আগের ক্লাসে দিয়েছিলাম যে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ বা হি ইজ দ্য বেস্ট বয়, এটা রুল 1। আর আগেরটা যেটা বললাম হি ইজ ওয়ান অফ দ্য, এটা রুল 2। মানে এখানে একের সাথে বহুর তুলনা কিন্তু সেম ক্যাটাগরি, একজন ছাত্রের সাথে বহু ছাত্রের তুলনা হচ্ছে, ছাত্রের সাথে ছাত্রদের তুলনা, ক্যাটাগরি সেম, এখানেও ক্যাটাগরি সেম, কিন্তু এটা ভিন্ন ক্যাটাগরি হতে পারে, রুল 3 কিন্তু এটা বলে দিলাম। তো এর সুপারলেটিভ ডিগ্রি হয় না কেন বলতে পারলাম? কারণ আমি বলতে পারবো না সে সব থেকে শক্তিশালী বা তুমি সব থেকে শক্তিশালী, একজনের সাথে আরেকজনের তুলনা হচ্ছে, তাই না? বহুর তুলনা হলে বলা যায় সুপারলেটিভ ডিগ্রি, যেটা রুল 1 রুল 2-তে হয়, রুল 3-তে হয় না, মাথা থাকবে। এবার এইটা কিভাবে চেঞ্জ করবো? আমি সহজ বুদ্ধিতে বলেছিলাম, আর একবার বলে দিই, মনে রেখে দাও, যে হ্যাঁ বাচক বাক্যটা থাকলে না বাচক হবে উত্তর। কি বললাম? বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় তো উত্তর নেগেটিভে করতে হবে, আর যদি প্রশ্নটা নেগেটিভে থাকে তো উত্তর অ্যাফার্মেটিভে হবে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর কি বলছি? পরের সাবজেক্ট আগে আসবে, আগের সাবজেক্ট পরে যাবে। মানে প্রথম সাবজেক্ট যেটা থাকবে হি এখানে আছে, এটা লাস্টে চলে যাবে, আর লাস্টে যেটা আছে সাবজেক্ট ওটা একদম ফার্স্টে চলে আসবে। বোঝা গেল? আর ডিগ্রি চেঞ্জ যেরকম নর্মালি করতে হবে। কম্পারেটিভের দেন আছে জানো, আর যদি সিলেবেল এক যুক্ত হয়, মানে একটা শব্দ একটা অ্যাডজেক্টিভকে যদি একবারে উচ্চারণ করা যায় তো সেটা এক সিলেবেল যুক্ত বলে। সিলেবেল কি জিনিস আমি বুঝিয়ে দেবো ডিগ্রির যখন ক্লাস নেবো। তো একবারে উচ্চারণ করা গেলে এইটুকু যে রাখো, সেটা শেষে ইআর আর সুপারলেটিভে ইএসটি যুক্ত হয়। আর একের অধিক হলে কম্পারেটিভে আগে মোর আর সুপারলেটিভে আগে মোস্ট জেনারেলি ইউজ হয়। লেস লিস্টেরও ব্যবহার আছে, ওগুলো সব নেবো আমি, সব রকমই আলোচনা হবে আস্তে আস্তে, ঠিক আছে? তো এটাকে কী করবো? পরের সাবজেক্ট আগে নিয়ে আসি। আর এটা সুপারলেটিভ ডিগ্রি হয় না, ওই জন্যই তো চেঞ্জ দ্য ডিগ্রি প্রশ্নটা দেয় রুল 3-র উপরে। তোমাকে নিজেকে বুঝে নিতে হবে, আরে পজিটিভে থাকলে কম্পারেটিভে করবো, কম্পারেটিভে থাকলে পজিটিভে করবো, সুপারলেটিভ তো হয় না রুল 3। আইডেন্টিফাই করতে জানতে হবে কোন ডিগ্রি। তো ইউ এলো, ব্যাস। এবারে কি করবো? ভার বানবো, আর নিশ্চয়ই ইউজ বসবে না, কারণ ইউ এর পরে আর হয়, আর টেন্স তো সেম থাকবে, ঠিক আছে? আমি বলেছি না ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি? কোনো রকম বাক্য পরিবর্তন না করে কিছু ওয়ার্ডস বা ফর্মসের পরিবর্তন, তাই না? কিন্তু মিনিং চেঞ্জ হবে না, মিনিং অপরিবর্তিত। দেখবে কিরমভাবে হলো, এখানেও দেখলে মিনিং অপরিবর্তিত হলো না, কোনো চেঞ্জ হয়েছে? অ্যাসার্টিভে যে চেঞ্জ করলাম, এক্সক্লামেটরিটাকে অ্যাসার্টিভে চেঞ্জ করলাম, কোনো মিনিংয়ের পরিবর্তন হয়েছে? হয়নি। দেখতে পাচ্ছ ওয়ার্ডের পরিবর্তন হয়েছে, এখানে ভেরি এসছে, এখানে হাও ছিল, তাই না? ওয়ার্ড বা ফর্মের পরিবর্তন, কিন্তু মিনিংয়ের কোনো পরিবর্তন নাই। এটাকে বলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ঠিক আছে? সে ডিগ্রি হতে পারে, ভয়েস হতে পারে, ন্যারেশন হতে পারে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, কত কিছু, সবই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যেই পড়ে। দেখো সব ডুয়াস ডিরেক্টলি। দেখো তো ইউ আর, এটা কি করবো? এটা হ্যাবাচকে আছে, তাহলে নট আনবো একটা। ইউ আর নট স্ট্রঙ্গার দ্যান হি, সাবজেক্ট মানে একদম শুরুতে যেটা আছে ওটা লাস্টে চলে এলো, একদম লাস্টেরটা দেখো প্রথমে চলে এলো, আর ইউর পরে আর বসে, না বাচক নট আনতে হলো, আর স্ট্রং এক সিলেবেল যুক্ত একবারে উচ্চারণ করছি স্ট্রং, ওটার ইআর ফর্ম এলো। স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট, আমার দরকার কম্পারেটিভ ফর্ম, ওই জন্য স্ট্রঙ্গার এলো। ইউ আর নট স্ট্রঙ্গার দ্যান হি, তুমি তার থেকে বেশি শক্তিশালী নও। বোঝা গেল? ইউ আর নট স্ট্রঙ্গার দ্যান হি। আমি এখানে বলেছিলাম এখানে একটা ইজ উজ্জ্ব থাকে, যাদের বুঝতে অসুবিধা হয় এগুলো লিখেও নিতে পারো পরীক্ষায়,
ঠিক আছে, এখানে একটা ইজ উজ্জ্ব আছে কিন্তু, যে ইউ আর নট স্ট্রঙ্গার দ্যান হি ইজ, আমি এগুলো অ্যাডভার্ব ক্লজে যখন শেখাবো তখন বুঝতে পারবে এগুলো অ্যাডভার্ব ক্লজ অফ কম্প্যারিজন এর মধ্যে আছে নিয়মে। হ্যাঁ, তো তুমি যতটা না সে হয় তার থেকে বেশি তুমি শক্তিশালী নও, তার মানে এই তো সমান শক্তিশালী। দেখো মানে এক থাকলো, সে তোমার মতো শক্তিশালী, তুমি তার থেকে বেশি শক্তিশালী নও, তার মানে তো সমান শক্তিশালী। তাহলে না বাচক কেন করলাম? মিনিংটা সেম আনার জন্য। আর ডিগ্রি তো যেরকম চেঞ্জ করার করতে হয়, আর তারপর একটা দেন আনতে হয় কম্পারেটিভে, আনলাম আর বললাম সামনে যেটা থাকে এটা। এখানে হিম করবে না, আবারও বলছি, কিন্তু আমি আগের ক্লাসেও বলেছি ডুয়াস ডিরেক্টেডের ক্লাসে, যেখানে হিম করবে না, কিন্তু এর অবজেক্টিভ ফর্মের ব্যবহার আছে, সেগুলো আমি করাবো ক্লাস, তখন তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো এটা লিখে নেবে, নোট ডাউন করে নেবে বা স্ক্রিনশট নিয়ে নেবে, খুব গুরুত্বপূর্ণ। আমরা নেক্সট ক্লাসে, আজকে এই ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, নাহলে 1 আর 3 হয়ে গেল, নেক্সট ক্লাসে এই যে অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহার, এইটার নেগেটিভ বা নো সুন আর দ্যান দিয়ে করতে হবে, এটা একটু টাইম লাগবে, ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। তো এটা সলভ করবো আমরা, কিভাবে হয় শিখিয়ে দেবো, তার সাথে আরও ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমি সবই করাবো। ঠিক আছে, তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস কী জিনিস ডেফিনেশন বোঝা গেল, এবং দুটো জাস্ট আমি এক্সাম্পল দিয়ে কিভাবে হয়, বিভিন্ন ধরনের ডিগ্রি চেঞ্জ হোক বা অ্যাসাইটিভ এক্সক্লামেটরি হোক, সেগুলো দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। এগুলো তোমরা চর্চার মধ্যে রাখবে, মাঝে মাঝে রিভাইজ করবে, রিভিশন করবে, দেখবে, প্র্যাকটিস করবে, তাহলে দেখবে সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত এলো। থ্যাংক ইউ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।